গত কয়েকদিন ধরে বন্ধ হয়ে আছে এই বিশাল দানব আকার মেশিন। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে কোম্পানির। ধ্বংসের মুখে পড়েছে পুরো প্রজেক্ট। জার্মানি ও জাপানের সেরা ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছেন। ঠিক তখনই একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, আমি এই ইঞ্জিনটা ঠিক করতে পারি। সবাই চমকে তাকালো। একটা বাচ্চা ছেলের এই কথা শুনে পুরো ঘরে হো হো করে হাসির রোল উঠল। কিন্তু ঠিক 10 মিনিট পর সেই হাসি পরিণত হলো পুরোপুরি নিস্তব্ধতায়। সেদিন মুম্বাইয়ের আকাশে বর্ষার মেঘ এখনও ঘনিয়েছিল, কিন্তু সকালের আলোটা ছিল অন্যরকম। হোয়াইটফিল্ডের প্রধান রাস্তায় দাঁড়িয়ে থাকা নেক্সাস ডাইনামিক্সের বিশাল কাচ ও স্টিলের অট্টালিকাটা যেন শহরের বুকে গেঁথে থাকা এক মৃত নক্ষত্রের মতো দেখাচ্ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো ঝকঝকে কর্পোরেট অফিস, কিন্তু ভেতরের বাতাস ছিল বারুদের মতো ভারী। গত কয়েকদিন ধরে কোম্পানির হৃৎস্পন্দন, তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ভালকান প্রাইম নামের বিশাল অটোমেশন মেশিনটি হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই মেশিন শুধু একটা যন্ত্র ছিল না, এটি ছিল ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের অহংকার। এর বন্ধ হয়ে যাওয়া মানে শুধু টাকার ক্ষতি নয়, এটি ছিল অর্জুন মেহরার স্বপ্নের মৃত্যু। প্রতিদিনের লোকসান ছিল বিপুল। কয়েকদিনে সেই অঙ্ক অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু টাকার চেয়েও বড় ক্ষতি হচ্ছিল সম্মানের। জার্মানি থেকে আসা ক্লায়েন্টরা সকাল থেকে একের পর এক মেইল পাঠাচ্ছিলেন। তাদের ভাষা ভদ্র ছিল, কিন্তু তার আড়ালে হুমকি ছিল স্পষ্ট, চুক্তি বাতিল হতে পারে। মেশিন ফ্লোরের দৃশ্য ছিল মর্মান্তিক। বিশাল হলরুমের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল সেই দানবীয় যন্ত্র। তার শরীরে এখন কোনো প্রাণের স্পন্দন ছিল না, শুধু কন্ট্রোল প্যানেলে একটা লাল সতর্কবাতি একটানা জ্বলছিল, যেন মেশিনটা চোখের পলক না ফেলে চিৎকার করে কাঁদছিল। কিন্তু তার ভাষা বোঝার ক্ষমতা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদেরও ছিল না। জার্মানি থেকে 3 জনের বিশেষ প্রতিনিধি দল এসেছিল। তাদের সাথে যোগ দিয়েছিল জাপানের সেন্সর এক্সপার্টরা। গত কয়েক ঘন্টা ধরে তারা মেশিনের প্রতিটি তার, প্রতিটি চিপ, প্রতিটি হাইড্রোলিক ভালভ পরীক্ষা করেছেন। সফটওয়্যার 4 বার রিইনস্টল করা হয়েছে। মেইন বোর্ড স্ক্যান করা হয়েছে বারবার, কিন্তু ফলাফল শূন্য। স্ক্রিনে সেই একই মেসেজ, সিস্টেম ফেলিয়ার, আননোন। কনফারেন্স রুমে পিনপতন নীরবতা বিরাজ করছিল। বিশাল ওক কাঠের টেবিলের এক প্রান্তে বসেছিলেন অর্জুন মেহরা। 40-এর কোঠায় পৌঁছে যাওয়া এই মানুষটিকে ভারতের টেক উইজার্ড বলা হয়, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল এক পরাজিত যোদ্ধা। পরনে সাদা শার্ট, হাতা গোটানো, টাই নেই। গত কয়েকদিন তিনি বাড়ি যাননি, চোখের নিচে গভীর কালির দাগ। তিনি জানালার দিকে তাকিয়েছিলেন, কিন্তু তার দৃষ্টি ছিল অনেক দূরে। আমরা কি হার মেনে নিচ্ছি? অর্জুনের গলার স্বর ছিল খুব নিচু, কিন্তু সেই স্বরে এমন কিছু ছিল যা পুরো ঘরে কম্পন তুলে দিল। চিফ টেকনিক্যাল অফিসার বিক্রম সিং ঢোক গিললেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। স্যার, আমরা মানুষের পক্ষে যা সম্ভব সব চেষ্টা করেছি। জার্মানি টিম বলছে হার্ডওয়্যারে কোনো সমস্যা নেই, জাপানি টিম বলছে সেন্সর ঠিক আছে, সফটওয়্যার টিমের মতে কোডে কোনো বাগ নেই। এটা কোনো ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। অর্জুন ঘুরে দাঁড়ালেন। তার চোখে এখন আর ক্লান্তি নেই, আছে জ্বলন্ত ক্ষোভ। তিনি টেবিলে সজোরে একটা চাপড় মারলেন। ভৌতিক? কোটি কোটি টাকার মেশিনে তুমি আমাকে ভূতের গল্প শোনাচ্ছ বিক্রম? এটা বিজ্ঞান, এটা গণিত, এখানে জাদু বলে কিছু নেই। মেশিনের কোথাও একটা সমস্যা আছে, আর তোমরা সেটা খুঁজে পাচ্ছ না, কারণ তোমরা মেশিনের ভাষা বোঝো না। তোমরা শুধু ম্যানুয়াল পড়ো। না হয় আমি পুরো ইঞ্জিনিয়ারিং টিমকে সাসপেন্ড করব। গেট আউট। সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, অর্জুন একা বসে রইলেন। তার বুকের ভেতরটা ফাঁকা লাগছিল। 15 বছর আগে যখন তিনি গ্যারেজে বসে এই কোম্পানি শুরু করেছিলেন, তখন তার পাশে কেউ ছিল না, শুধু একজন মানুষ ছাড়া, আর একজন নারী যার স্মৃতি তিনি জোর করে মুছে ফেলতে চেয়েছিলেন। আজ এই চরম বিপদের মুহূর্তে কেন যেন সেই পুরনো দিনগুলো খুব মনে পড়ছিল। নেক্সাস ডাইনামিক্সের গেটের ঠিক বাইরে ফুটপাতের এক কোণায় পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। সেখানে বসে আছে 15 বছরের একটি ছেলে, নাম আর্য। তার গায়ের শার্টের রং জ্বলে গেছে, হাতা ছেঁড়া, প্যান্টের হাঁটুতে ধুলোর আস্তরণ, পায়ের চটিজোড়া তার নিজের হাতে সেলাই করা। সামনে রাখা একটা ছোট কাঠের বাক্সে জুতো পালিশের সরঞ্জাম। এক হাতে কালো কালির ব্রাশ, অন্য হাতে একটা নোংরা ন্যাকড়া। কিন্তু আর্যের চোখ জুতোর দিকে ছিল না, তার দৃষ্টি ছিল স্থির, সোজা নেক্সাসের কাচের দেওয়াল ভেদ করে সেই বিশাল মেশিনের দিকে। অন্য হকার বা রাস্তার বাচ্চারা যখন খদ্দের ডাকার জন্য চিৎকার করছিল, আর্য তখন এক অদ্ভুত ধ্যানে মগ্ন। তার কান খাড়া, সে শোনার চেষ্টা করছিল।
কাঁচের দেওয়াল ভেদ করে মেশিনের শব্দ বাইরে আসার কথা নয়, কিন্তু আর্য যেন মনের কান দিয়ে শুনতে পাচ্ছিল। ওরা ভুল করছে, আর্য বিড়বিড় করে বলল। তার পাশে বসে থাকা চায়ের দোকানদার সালিম চাচা হেসে উঠলেন। ওরে আমার আইনস্টাইন, জুতো পালিশ করতে করতে এখন ইঞ্জিনিয়ারিং শিখছিস নাকি? চা খা আর স্বপ্ন দেখা বন্ধ কর, ওসব বড় লোকের কারবার। আর্য চায়ের কাপ হাতে নিল, কিন্তু চুমুক দিল না। সে জানত সে পাগল নয়, সে জানত তার এই ক্ষমতা সাধারণ নয়। আর্যের পৃথিবীটা ছিল এই ফুটপাত আর শহরের এক প্রান্তে পুরনো মহল্লার এক জরাজীর্ণ গ্যারেজ। সেই গ্যারেজই ছিল তার আসল স্কুল, তার মন্দির। সেখানে থাকতেন তার দাদু, এক সময়ের তুখোর মেকানিক, এখন বয়সের ভারে নুব্জ এক বৃদ্ধ, নাম হরিনাথ শর্মা। দাদু তাকে শিখিয়েছিলেন কিভাবে মোটরের কম্পন থেকে বোঝা যায় বিয়ারিং ক্ষয়ে গেছে কিনা, কিভাবে তেলের গন্ধ শুকে বোঝা যায় ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে কিনা। দুপুর গড়িয়ে বিকেল, নেক্সাসের ভেতরে হুলুস্থুল পড়ে গেছে। মেশিনের মেইন পাওয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। ইঞ্জিনিয়াররা দৌড়াদৌড়ি করছেন, সাইরেন বাজছে, বাইরে ভিড় জমে গেছে। আর্য আর বসে থাকতে পারল না। সে নিজের বাক্সটা সালিম চাচার জিম্মায় রেখে গেটের দিকে দৌড় দিল। তার মনে হলো মেশিনটা যন্ত্রণায় কাতরাচ্ছে। সে যেন স্পষ্ট শুনতে পাচ্ছে পিস্টনগুলোর আর্তনাদ। গেটের বিশাল দেহরক্ষী তাকে পথ আটকালো। এই, কোথায় যাচ্ছিস? বাগ এখান থেকে। আর্য মিনতি করে বলল, দাদা প্লিজ একবার আমাকে ভেতরে যেতে দিন, মেশিনটা নষ্ট হয়ে যাবে। ওরা ভুল করছে, ওরা কুলিং সিস্টেমে জল দিচ্ছে, কিন্তু সমস্যাটা ভালভে। প্লিজ স্যার, একবার বলতে দিন। গার্ড তার ঘাড় ধরে ধাক্কা দিল। তোর মতো রাস্তার ভিকেরি ইঞ্জিনিয়ারদের শেখাবে? যা এখান থেকে, না হলে লাঠি পেটা করব। আর্য ছিটকে পড়ল ফুটপাতে, কনুই ছড়ে রক্ত বেরোলো। রাস্তার লোকজন হাসল, কেউ বলল পাগল ছেলেটা আবার মার খেয়েছে। আর্য কাঁদল না, সে উঠে দাঁড়ালো, ধুলো ঝাড়ল। তার চোখে জল ছিল না, ছিল আগুনের মতো তেজ। সে জানত সত্য বেশিক্ষণ চাপা পড়ে থাকে না। ঠিক সেই সময় গেট দিয়ে বেরিয়ে এলো একটা কালো মার্সিডিজ। পেছনের সিটে বসেছিলেন অর্জুন মেহরা। তিনি বাড়ি ফিরছিলেন না, যাচ্ছিলেন অন্য এক কনসালটেন্টের কাছে শেষ চেষ্টা হিসাবে। গাড়িটা গেট পেরোতেই অর্জুনের চোখ পড়ল ছেলেটির ওপর। ছেঁড়া জামা, কনুই দিয়ে রক্ত ঝরছে, কিন্তু ছেলেটা এখনও গেটের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো আক্রোশ নেই, আছে শুধু এক অদ্ভুত ব্যাকুলতা, যেন তার নিজের কেউ ভেতরে আটকে পড়েছে। অর্জুন ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও। তিনি গ্লাস নামালেন। গার্ড দৌড়ে এলো। স্যার, এই পাগলটা ডিস্টার্ব করছিল, তাড়িয়ে দিচ্ছি। অর্জুন হাত তুললেন। তিনি ছেলেটির দিকে তাকালেন। 15 বছরের কিশোর, রোদে পোড়া তামাটে রং, কিন্তু চোখের মুনি দুটো বড় ও স্বচ্ছ। অর্জুন ইশারা করলেন, কাছে এসো। আর্য ভয় ভয়ে এগিয়ে এলো। তুমি কি বলছিলে গার্ডকে? ভালভ? স্যার, মেশিনের সমস্যাটা ভালভে। অর্জুন হালকা হেসে বললেন, মেশিন আর তুমি জুতো পালিশ করো, এগুলো কোটি কোটি টাকার মেশিন। আর্য ঢোক গিলল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু এটাই সুযোগ। সে সাহসে ভর করে বলল, স্যার, ওরা কুলিং ফ্যান বাড়াচ্ছে, কিন্তু মেশিনটা গরম হচ্ছে না, ওটা কাঁপছে। মেন ইনজেকশন ভালভের 3 নম্বর স্ক্রুটা ঢিলে হয়ে গেছে, হাওয়া ঢুকছে, তাই সেন্সার রিডিং ভুল দিচ্ছে। অর্জুনের ভুরু কুচকে গেল। এত স্পেসিফিক কথা একটা রাস্তার ছেলে জানল কি করে? তুমি কি করে জানলে? স্যার, আমি কয়েকদিন ধরে শুনছি। প্রথম দিন আওয়াজটা ছিল একরকম, এখন ওটা হুম খট হিস। ওই খট শব্দটা লুজ ক্রুয়ের। আমি আমার দাদুর গ্যারেজে জেনারেটরের ঠিক এই শব্দ শুনেছি। ড্রাইভার আর গার্ড হেসে উঠল, কিন্তু অর্জুন হাসলেন না। তার মনে পড়ে গেল তার শুরুর দিনগুলোর কথা। তিনিও তো এভাবেই মেশিনের শব্দ শুনতেন। অর্জুন দরজা খুলে নামলেন। সবাই অবাক। তিনি আর্যের কাঁধে হাত রাখলেন। তোমার নাম কি? আর্য। আমার সাথে এসো। আর্য। গার্ড তোতলামি শুরু করল। স্যার, একে ভেতরে নিয়ে যাবেন, হাই সিকিউরিটি জোন। ক্লায়েন্টরা দেখলে? অর্জুন ঠান্ডা গলায় বললেন, আমার কোম্পানি, আমি যাকে খুশি নিয়ে যাব। আর্য, চলো। লিফটে করে সোজা 5ম তলায়। আর্য জীবনে প্রথমবার এসি রুমে ঢুকল। তার চটির শব্দ মার্বেল ফ্লোরে অদ্ভুত শোনাচ্ছিল। তাকে দেখে ফরেন ডেলিগেটরা নাক সিটকালো। ইঞ্জিনিয়াররা ফিসফিস শুরু করল। বিক্রম সিং দৌড়ে এলেন। স্যার, এই ছেলেটাকে এখানে কি করছে? অর্জুন বললেন, এই মেশিনটা দেখতে চায়। স্যার, আপনি কি মজা করছেন? আমাদের হাতে সময় নেই, আর আপনি রাস্তা থেকে একটা জুতো পালিশওয়ালাকে ধরে আনলেন। বিক্রমের গলায় অপমান ছিল। আর্য মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে অনুভব করছিল সবার ঘৃণা, কিন্তু ভালকান প্রাইম মেশিনের সামনে আসতেই তার সব ভয় কেটে গেল। সে দেখল সেই বিশাল দানবকে। অর্জুন বললেন, আর্য, তুমি যা বলছিলে করে দেখাও। পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। একজন বলল, স্যার, এটা ঠিক নয়, এত বাচ্চা ছেলে, মেশিন বিপজ্জনক। পাশে দাঁড়ানো কিছু ইঞ্জিনিয়ার হেসে উঠল। একজন বলল, স্যার, নষ্ট করবেন না, কয়েকদিনে আমরা বুঝতে পারলাম না, আর এই বাচ্চা বলবে। কেউ বলল,
স্যার এই মেশিন অত্যন্ত সংবেদনশীল, সামান্য ভুলে বিস্ফোরণও হতে পারে। কিন্তু আর্য ধীরে ধীরে মেশিনের কাছে গেল। সে মেশিনের গায়ে হাত রাখল। ঠান্ডা স্টিল। সে চোখ বন্ধ করল। হলরুমের সবাই চুপ, সবাই তামাশা দেখার জন্য অপেক্ষা করছে। আর্য কান পাতল মেশিনের পেটের কাছে। তারপর সে হাঁটুর উপর ভর করে বসল মেশিনের নিচের দিকে। আর্য মেশিনের নিচের অংশের দিকে ইশারা করে টর্চ চাইল। এক ইঞ্জিনিয়ার ইতস্তত করে টর্চ বাড়িয়ে দিল। যেই আলো ভেতরে পড়ল, আর্যের মুখ গম্ভীর হয়ে গেল। সে ভালো করে দেখল, তারপর কোনো তাড়াহুড়ো না করে বলল, এই পাইপটা নিজের জায়গা থেকে সামান্য সরে গেছে, এই কারণেই প্রেশার ভুল জায়গায় যাচ্ছে। আর্য আরও ভালো করে দেখল, যেখানে হাইড্রোলিক পাইপগুলোর জটলা। স্যার, আমাকে একটা 14 নম্বর রেঞ্চ আর একটা স্ক্রুড্রাইভার দেবেন? আর্য শান্ত গলায় বলল। একজন টেকনিশিয়ান হেসে হেসে টুল বক্সটা এগিয়ে দিল। নে খোকা, খেলে নে। আর্য কোনো কথাই কান দিল না। সে শুয়ে পড়ল মেশিনের নিচে। অন্ধকারে হাতড়ে সে খুঁজে পেল সেই জায়গাটা যেটা সে কল্পনা করেছিল। ব্যাকআপ প্রেশার ইউনিটের আড়ালে লুকোনো একটা ছোট্ট ভাল্ব। সেটা সত্যি সামান্য বেঁকে আছে, আর তার পাশে স্ক্রুটা আলগা। কেউ হয়তো তাড়াহুড়োয় ওটা টাইট দিতে ভুলে গিয়েছিল, অথবা সময়ের সাথে ভাইব্রেশনে খুলে গেছে। এত বড় মেশিনে ওইটুকু ত্রুটি স্ক্যানারে ধরা পড়েনি, কারণ ওটা মেকানিক্যাল ইলেকট্রনিক নয়। আর্য স্ক্রুড্রাইভার দিয়ে আলতো করে চাপ দিল, তারপর রেঞ্জ দিয়ে বাল্বটা সোজা করল। মাত্র 3 প্যাচ। ক্লিক করে একটা শব্দ হলো। আর্য বেরিয়ে এলো। তার মুখে কালির দাগ, জামায় গ্রিজ। সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার হয়ে গেছে, এবার অন করুন। বিক্রম সিং রাগে ফেটে পড়লেন। স্যার, এটা পাগলামি। ও যদি উল্টোপাল্টা কিছু করে মেশিন ব্লাস্ট হতে পারে। অর্জুন আর্যের চোখের দিকে তাকালেন। সেই চোখে তিনি দেখলেন আত্মবিশ্বাস। এমন আত্মবিশ্বাস তিনি শেষ কবে দেখেছিলেন? 15 বছর আগে আয়নায় নিজের চোখে। অন করো বিক্রম, আমি নির্দেশ দিচ্ছি। বিক্রম অনিচ্ছা সত্ত্বেও মেন সুইচে হাত দিলেন। সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। সুইচ টিপতেই একটা যান্ত্রিক গুঞ্জন শুরু হলো। লাল বাতিটা নিভে গেল, হলুদ বাতি জ্বলল। তারপর পুরো ফ্লোর আলোকিত করে জ্বলে উঠল সবুজ সংকেত। সিস্টেম অনলাইন, অল প্যারামিটার্স নর্মাল। মেশিনটা মসৃণ গতিতে চলতে শুরু করলো। কোনো শব্দ নেই, কোনো কম্পন নেই, যেন মাখনের মতো চলছে। কয়েক সেকেন্ডের স্তব্ধতা, তারপর পুরো রুমে আনন্দের শোরগোল পড়ে গেল। কেউ বলল হয়ে গেছে, কেউ হাততালি দিল, আবার কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল। জার্মান ইঞ্জিনিয়াররা হাঁ করে তাকিয়ে আছে। বিক্রম সিং বিশ্বাস করতে পারছেন না, কিন্তু অর্জুন চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার চোখ ভেজা ছিল, আর নজর আর্যের ওপর স্থির ছিল। তারপর অর্জুন ছুটে গিয়ে আর্যকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল। তুমি এটা কি করলে? কয়েকদিনের সমস্যা তুমি কয়েক মিনিটে সমাধান করে দিলে। আর্য হাসল। মেশিন কথা বলছিল স্যার, আপনারা শুনতে পাননি। সেই মুহূর্তে অর্জুন অনুভব করলেন যে এই বাচ্চাটি শুধু একটা প্রতিভা নয়, বরং একটা গল্প। এমন এক গল্প যার সত্যটা এখনও সামনে আসা বাকি। তার মনে একটা প্রশ্ন জোরদার হতে লাগলো, এই বাচ্চাটি আসলে কে? সন্ধ্যায় অর্জুন আর্যকে নিজের কেবিনে বসালেন। দামি খাবার আনানো হলো। আর্য ইতস্তত বলে খাচ্ছে। অর্জুন জিজ্ঞেস করলেন, আর্য, সত্যি করে বলো, তুমি এই কাজ কার কাছে শিখেছ? এটা কোনো সাধারণ মিস্ত্রির কাজ নয়। আর্য বলল, আমার দাদুর কাছে। তিনি আমার কাছে বিশ্বের সেরা মেকানিক। কি নাম তোমার দাদুর? হরিনাথ শর্মা। নামটা শুনে অর্জুনের হাত থেকে কফির মগটা পড়ে গেল। গরম কফি ছড়িয়ে পড়ল কার্পেটে, কিন্তু তার খেয়াল নেই। হরিনাথ শর্মা। অর্জুনের গলা কাঁপছে। তিনি কোথায় থাকেন? আমাদের পুরনো গ্যারেজে, শিবাজীনগরের গলিতে। অর্জুনের চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগের স্মৃতি। হরিনাথ শর্মা ছিলেন তার মেন্টার, তার গুরু। নেক্সাস ডাইনামিক্স যখন শুরু হয়, তখন হরিনাথ ছিলেন চিফ ইঞ্জিনিয়ার। কিন্তু অর্জুনের সাথে অনন্যার সম্পর্ক নিয়ে তুমুল ঝগড়া হয়। হরিনাথ মেনে নেননি। অহংকারী অর্জুন তখন অনন্যাকে ছেড়ে কেরিয়ার বেছে নিয়েছিলেন। অনন্যাকে বলেছিলেন, আমি ফিরে আসব। কিন্তু সাফল্যের নেশায় তিনি আর ফিরে তাকাননি। ভেবেছিলেন অনন্যা বিয়ে করে সুখী হয়েছে। আর তোমার মা? অর্জুন শুষ্ক গলায় জিজ্ঞেস করলেন। মায়ের নাম কি? আর্য অবাক হয়ে বলল, অনন্যা। মা খুব অসুস্থ স্যার, কিডনির অসুখ। মুহূর্তের মধ্যে অর্জুনের পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই ছেলে, এই জিনিয়াস ছেলেটা। তবে অর্জুন দ্রুত হিসেব করলেন, 15 বছর। আর্যের বয়স 15। তিনি উঠে দাঁড়ালেন। চলো আর্য, এক্ষুনি। কোথায় স্যার? তোমার বাড়ি। অর্জুনের গাড়ি যখন সেই নোংরা গলিতে ঢুকল, তখন রাত অনেক হয়ে গিয়েছিল। বস্তির মানুষ অবাক হয়ে দেখছিল কোটি টাকার গাড়ি। আর্য গাড়ি থেকে নেমে দৌড়ে গেল গ্যারেজের দিকে। দাদু, মা,
দেখো কি এসেছে। অর্জুন ধীর পায়ে গাড়ি থেকে নামলেন। গ্যারেজের শাটার তোলা। ভেতরে একটা চেয়ারে বসে আছেন বৃদ্ধ হরিনাথ। তার চুলে পাক ধরেছে, কিন্তু সেই তেজদীপ্ত চোখ আজও একই আছে। আর পাশে দাঁড়িয়ে এক শীর্ণকায় নারী, পরনে সুতির শাড়ি, চেহারা ভেঙে গেছে অসুখে, কিন্তু সেই মুখটা অর্জুন কোনোদিন ভুলতে পারেননি। অনন্যা। অর্জুনকে দেখে অনন্যা দরজার চৌকাঠে জমে গেলেন। তার হাত থেকে জলের গ্লাসটা পড়ে ভেঙে গেল। হরিনাথ শর্মা উঠে দাঁড়ালেন। তার হাতে একটা রেঞ্জ। তুমি এখানে কেন এসেছো? অর্জুন কোনো কথা বলতে পারলেন না। তিনি সোজা গিয়ে অনন্যার পায়ের কাছে বসে পড়লেন। ভারতের অন্যতম ধনী ব্যক্তি আজ ধুলোয় লুটিয়ে পড়লেন। আমাকে ক্ষমা করে দাও অনন্যা, আমি জানতাম না আমাদের। তিনি আর্যের দিকে তাকালেন। অনন্যা চোখের জল আটকাতে পারলেন না। অনেক দেরি হয়ে গেছে অর্জুন। অর্জুন মাথা নাড়লেন। না, দেরি হয়নি। আজ আমার মেশিন বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু এই ছেলে শুধু মেশিন ঠিক করেনি, সে আমার জীবন ঠিক করে দিয়েছে। ও আমার রক্ত অনন্যা। আমি বুঝতে পেরেছি ও কেন মেশিনের ভাষা বোঝে, কারণ ও তোমার আর আমার ছেলে। আর্য অবাক হয়ে তাকিয়ে আছে। সে দাদুর দিকে তাকালো। দাদু রেঞ্জটা নামিয়ে রাখলেন। বৃদ্ধের চোখেও জল। তিনি জানতেন এই দিনটা আসবে, রক্ত কথা বলবেই। অর্জুন উঠে দাঁড়ালেন, আর্যকে বুকে জড়িয়ে ধরলেন। আর্য, কাল থেকে তুমি আর জুতো পালিশ করবে না। তুমি আমার সাথে অফিসে যাবে, কিন্তু মেকানিক হিসেবে নয়, মালিক হিসেবে। নেক্সাস ডাইনামিক্সের ভবিষ্যৎ তুমি। অনন্যাকে বললেন, কালই তোমাকে সেরা হাসপাতালে নিয়ে যাব। আমি অনেক ভুল করেছি, আর একটা মুহূর্তও নষ্ট করতে চাই না। পরদিন সকালে নেক্সাস ডাইনামিক্সের গেট দিয়ে যখন অর্জুনের গাড়ি ঢুকল, তখন তার পেছনের সিটে বসেছিল নতুন রাজপুত্র আর্য। তার গায়ে আর ছেঁড়া জামা নেই, কিন্তু তার চোখে সেই একই উৎসুক্য। সেদিন সব খবরের শিরোনাম ছিল জুতো পালিশ করা কিশোরের হাতে প্রাণ ফিরে পেল নেক্সাসের রোবট। কিন্তু খবরের ভেতরের খবরটা ছিল আরও গভীর। এটি ছিল এক বাবার ঘরে ফেরার গল্প, এক মায়ের ত্যাগের গল্প এবং এক বিস্ময়কর প্রতিভার গল্প, যে প্রমাণ করে দিয়েছে প্রতিভা ধুলোয় মিশে থাকলেও তা হীরের মতোই জ্বলে ওঠে। অর্জুন তার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। আর্য মেশিনের দিকে তাকিয়ে আছে। সে হয়তো এখনও শুনছে মেশিনের হৃদয় স্পন্দন, কিন্তু আজ আর মেশিন কাঁদছে না। মেশিন আজ গাইছে বিজয়ের গান। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। আর এমন সব অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।